নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, যে কোনো নক্ষত্রের জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। দেখুন, দেখতে দেখতে 2025 সালের 7 মাস আপনার কেটে গেছে। এবার আপনার হাতে রয়েছে মাত্র 5 মাস, এবং এই 5 মাসেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য। কুম্ভ রাশির অনেক জাতক জাতিকাদের জন্য শুরু হতে চলেছে এমন এক বিরল গ্রহযোগ, যা দীর্ঘ 12 বছর পর আসতে চলেছে। এমনকি শুধু 12 বছর নয়, অনেক জন্মের কর্মফলকেও কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এই মহাযোগ তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছেন, অর্থাৎ 13 আগস্ট 2025 থেকে, যা অন্তত 10 মাস ব্যাপী চলবে। প্রতিটি দিনই কিন্তু নতুন সম্ভাবনা এবং নতুন উন্নতির পথ কিন্তু আপনি দেখতে পেতে পারেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছেন, এই দিনটি শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় নয়, জীবনের পাতাতেও সোনালী অক্ষরে লেখা থাকবে। এই সময়কাল এক দুর্লভ পালাবদল শুরু হবে আপনার জন্য, যেখানে অর্থ, স্বাস্থ্য, মানসিক স্থিতি এবং আধ্যাত্মিক শক্তি সবকিছুতেই আশীর্বাদের প্রভাব কিন্তু স্পষ্ট হতে দেখা যায়। কর্ম, বুদ্ধি এবং ভাগ্যের যে একত্র সংযোগ, এই গোচর এমন এক সময় তৈরি করছে যেখানে ভাগ্য শুধু সঙ্গে থাকবে না, আপনি তাকে জাগিয়ে তুলতে পারবেন নিজের চেষ্টায়। আর সেই জন্যেই কিন্তু শুধু ভাগ্য নির্ভর সাফল্য নয়, পরিশ্রমী হবে প্রকৃত চাবিকাঠি। কারণ যে কোনো রাশির ষষ্ঠ ঘরে যতই শুভ গ্রহের প্রবেশ ঘটুক না কেন, যদি সেই গ্রহ উচ্চ রাশিতেও থাকেন, তারপরেও কিন্তু নিজের চেষ্টায় ভাগ্য বৃদ্ধি করতে হবে। কারণ সেখানে ষষ্ঠ ঘরে পরিশ্রম শব্দটি কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, অর্থাৎ আপনি যতদূর এগোতে পারবেন ততটাই কুড়িয়ে নিতে পারবেন, এরকমই কিন্তু ব্যাপার আপনি ধরে নিতে পারেন। এই ষষ্ঠ ঘর সম্পর্কিত যে মহাযোগ, এটা হয় কর্মের মাধ্যমে। আপনি প্রথম দিন চাকরি পেলেন, সেদিন থেকেই শুরু হলো আপনার পরিশ্রমের অধ্যায়। এই পরিশ্রম কিন্তু সেই পরিশ্রম নয় যে পরিশ্রম শুধুমাত্র আপনি হাতে পায়ে করছেন, যে পরিশ্রম করে আপনার চোখ দিয়ে জল আসছে, সেই পরিশ্রম নয়। এই পরিশ্রম এক সুখের পরিশ্রম, যে পরিশ্রমে আপনার সুখ থাকবে, শান্তি থাকবে, যে পরিশ্রমের মাধ্যমে আপনার সমস্ত জড়তা ভাবগুলি কাটবে এবং আপনার কাজ করতে ভালো লাগবে। মানুষে দেখবে আপনি পরিশ্রম করছেন, কিন্তু আপনার মনে হবে না যে আপনার পরিশ্রম হচ্ছে কিনা। আর এই পরিশ্রম আপনি যত দিন ধরে রাখতে পারবেন, ততদিনই কিন্তু আপনার জন্য দারুণ লাভ হবে। এবারে যদি আপনি মাঝপথে থেমে যান, তাহলে কি আপনার ভাগ্যও থেমে যাবে? একদমই সেরকম কোনো কথা নেই। ভাগ্য থেমে যাবে একবারও বলছি না, তবে ভাগ্যের তরফ থেকে যে ফলাফল, সেটি কিন্তু থেমে যেতে পারে। ভাগ্য কিন্তু বজায় থাকছে। যখনই আপনি আবার সক্রিয় হচ্ছেন, তখনই কিন্তু আপনার ভাগ্য কাজ করা শুরু করছে। এই গোচর এমন এক সময় তৈরি করছে যেখানে ভাগ্য শুধু সঙ্গে সঙ্গে থাকছে না, তাকে যতবার আপনি জাগিয়ে তুলছেন, যত ভালোভাবে জাগিয়ে তুলছেন, ততই কিন্তু সেটা আপনার জন্য ভাগ্যময় হয়ে যাচ্ছে। আর তা শুধু কিন্তু কর্মজীবনে নয়, সেটা কিন্তু প্রায় সমস্ত ক্ষেত্রেই হচ্ছে। গত একটি পর্বে আগেই বলেছি যে পর্বটিকে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। আপনি যত বুদ্ধি খাটাবেন, যত পরিশ্রম করবেন, তত দ্রুত এবং গঠনমূলক যে সাফল্য, সেটা কিন্তু আপনার আসবে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে কুম্ভ রাশির জন্য ধনলাভ এবং আয়ের ক্ষেত্রে এক সুগঠিত সুযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অর্থ বা শরীরগত সমস্যা নিয়ে ভুগছিলেন, তাদের জন্য একটি সুস্থ এবং সচ্ছল অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে। এই সময় আপনার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সংযোগ হতে দেখা যায়। গুরুজন, উচ্চপদস্থ ব্যক্তি বা সমাজে প্রতিষ্ঠিত যে ব্যক্তিরা রয়েছেন, তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠা এক বড় আশীর্বাদ হবে। এই সমস্ত সংযোগ কিন্তু আপনাকে শুধুমাত্র সুযোগ এনেই দেবে না, এক নতুন আত্মবিশ্বাসের পথ তৈরি করবে। কিন্তু সতর্কতাও থাকবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আগামী 11 নভেম্বর 2025 থেকে 11 মার্চ 2026 পর্যন্ত মোট 120 দিন ব্যাপী বকরি থাকবেন। তাই এই সময় কিন্তু দিকভ্রান্ত হওয়া থেকে আপনাকে বাঁচতে হবে। আর সেই জন্য প্রতিকার অবশ্যই দেবো, পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার ফলে কি হবে, আমরা যখনই কোনো নতুন আপডেট আপনাদের জন্য দেবো, তখন সরাসরি সেটি আপনার ফোনে, ল্যাপটপে, স্মার্ট টিভিতে, যেখানেই আপনি দেখছেন, আপনার কাছে পৌঁছে যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ তারিখও আপনি পাবেন। আর বিশেষ করে যদি অগাস্ট মাসের ক্ষেত্রে বলি, কারণ এই মাসে কিন্তু অনেকগুলি ভালো ভালো যোগ আপনার জন্য রয়েছে। তাই অবশ্যই আপনার যে মহারাজ যোগ চলছে, এটা বলা একদমই ভুল হবে না আমার তরফ থেকে। দেখুন, বুদ্ধিদাতা বুধ কিন্তু এতদিন বক্রী অবস্থায় ছিলেন, যিনি গত 11 আগস্ট মার্গী হয়েছেন এবং আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন। আগামী 16 আগস্ট সূর্যদেব আপনার সপ্তম ঘরে থাকছেন। আগামী 20 আগস্ট গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার ষষ্ঠ ঘরে থাকছেন।
আগামী 30শে অগস্ট বুধ আপনার সপ্তম ঘরে থাকছেন। এবারে কিছু বিশেষ ডেট আপনাকে দেবো, সেগুলি নোট করে রাখুন। সেই দিনগুলিতে আপনাকে মানসিকভাবে একটু সচেতন থাকতে হবে, কারণ এইসব দিনগুলিতে কি হয় জানেন, মনের মধ্যে বিভিন্ন রকম যন্ত্রণার উদ্ভব হয়। আপনি জানেনও না যে কি কারণে হচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে। একটা দুঃখ, একটা কষ্ট, একটা যন্ত্রণার অনুভূতি আপনার হচ্ছে। কখনো মনে হচ্ছে কেউ যেন আপনাকে ব্যথা দিয়ে কথা বলছে, কখনো মনে হচ্ছে আপনাকে যেন কেউ রাগাতে চাইছে। হয়তো কোথাও কিছু একটা ফট করে বলে ফেললেন, পরে আপনার আফসোস হচ্ছে যে কেন বললাম, কারণ সেই কথা বলার ফলে আপনার মানসিক অবস্থা যে কেমন হয়ে গেল, তারপরে আপনি কোনো কাজই করতে পারছেন না। তাই অবশ্যই যে ডেটগুলি দিচ্ছি সেই ডেটগুলি নোট করে রাখুন এবং অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করুন, কারণ সেই ডেটগুলিতে চন্দ্রদেবের যে অবস্থান থাকবে, মন যাকে আমরা মনের কারক গ্রহ মানি, আপনার মনের মধ্যে এই প্রভাবগুলি লক্ষ্য করা যায়। দেখুন, 16 থেকে 17 অগস্ট চন্দ্রদেব আপনার চতুর্থ ঘরে থাকবেন। 25, 26, 27, 28 আপনার অষ্টম ঘরে থাকবেন। এবারে যে মহাযোগগুলি আপনার জন্য গঠিত হচ্ছে সেগুলি একটু বলি। আগামী 18, 19, 20, 25, 26, 27 অগস্ট দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের সমন্বয়ে তৈরি হবে মহাগজকেশরী যোগ। আবার 14, 15 এবং 24 অগস্ট সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে আপনার জন্য। আবার একইভাবে 16, 18 এবং 21 অগস্ট আপনার জন্য সর্ব অমৃত যোগ রয়েছে। আবার অগস্টের 15 তারিখ থেকে আগামী 30 অগস্ট আপনার ষষ্ঠ ঘরে কিন্তু বুধাদিত্য রাজযোগ গঠিত হচ্ছে। আগামী 19 অগস্ট দেবগুরু বৃহস্পতি এবং শুক্র শঙ্খ নামক যোগ তৈরি করছেন। 25, 26, 27 এবং 28 অগস্ট আপনার অষ্টম ঘরে চন্দ্র এবং মঙ্গলের মহালক্ষ্মী যোগ কিন্তু তৈরি হচ্ছে। তবে এইসব যোগের কথা যেগুলি আপনাদেরকে বলছি, অনেকের কাছে কিন্তু অনেক দ্বিমত রয়েছে। ঠিক যেমন কিছু কিছু পুজোতে সময় নিঘণ্টে দ্বিমত থাকে। এই যেমন ধরুন মনসা পূজা, তারপরে ধর্মরাজ পূজা, তারপরে বিভিন্ন ধরনের কালী পূজা আছে, আবার বিভিন্ন ব্রত আছে, পূজা আছে, সেগুলির মধ্যে অনেক দ্বিমত থাকে। কেউ বলেন এত তারিখে হয়, কেউ বলেন এই মাসে হয় না, আবার কেউ বলেন এই মাসে হয়। এই জিনিসটা কিন্তু অনেকের মতে থাকতে পারে, তাই অবশ্যই দিকভ্রষ্ট হবেন না, কারণ দ্বিমত যতই থাকুক না কেন সেই পূজাগুলি বন্ধ হয় না, সেই পূজাগুলি সময় মতোই হয়। ঠিক সেইভাবেই কিন্তু অনেক দ্বিমত অনেকেই পোষণ করেন, কিন্তু আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাহলে দিকভ্রান্ত হলে কিন্তু একদম চলবে না। সেই দ্বিমত কেউ জেনে বুঝে করেন, আবার কেউ না জানতেই বলে ফেলেন। তাই সেই দিক থেকে একদম দিকভ্রান্ত হবেন না, নিজের পথে আপনি এগিয়ে যান। তাই অবশ্যই এবারে আপনি বুঝেছেন যে কতগুলি যোগ আপনার জন্য রয়েছে, যার ফলে আমরা এটিকে মহারাজযোগ বলতে বাধ্য হচ্ছি। চলুন প্রথমে শুরু করি আপনার স্বাস্থ্য বা দেহ নিয়ে, কারণ আপনার প্রথম ঘরটি হচ্ছে আপনার দেহের ঘর। যদিও আপনার রোগ এবং স্বাস্থ্য সম্পর্কে কথা বলতে গেলে আপনার ষষ্ঠ ঘর দেখতে হয় ঠিকই, কিন্তু আমরা যেহেতু দেহ নিয়েও কথা বলছি, তাই আপনার দেহটি হচ্ছে কিন্তু আপনার প্রথম ঘর সম্পর্কিত, যে ঘরের অধিপতি হলেন শনিদেব। বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন, অর্থাৎ এটি এমন একটি সময় যখন শনিদেব কুম্ভ রাশির ওপর পূর্ণ প্রভাব দিচ্ছেন। স্বাস্থ্য কোনো দিক থেকেই খারাপ হওয়ার সম্ভাবনা নেই। ভালো স্বাস্থ্যের সাথে কিন্তু আপনাকে কাজের মধ্যে একটা নিষ্ঠা বজায় রাখতে হবে। এবার আপনার অর্থের অবস্থা কেমন থাকবে সেটা একটু দেখি। আপনার অর্থক্ষেত্রে শনিদেব স্বয়ং বিরাজমান রয়েছেন, অর্থাৎ আপনার দ্বিতীয় ঘর মীন রাশিতে পড়ে, অধিপতি অর্থের ঘরে। আবার শনিদেব যেখানে অবস্থান করছেন সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির ঘর মীন রাশি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, সেই হিসাবে কিন্তু আপনার দ্বিতীয় পতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, অত্যন্ত শুভ গ্রহ। এবং এই 13-14 অগস্টের পর থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছেন, এবং যিনি বর্তমানে আপনার পঞ্চম ঘরে অবস্থান করছেন, অর্থাৎ ত্রিকোণ স্থানে। তাই আগামী দিন থেকে কিন্তু আপনার আর্থিক সমস্যা দূর হতে দেখা যায়, এক উন্নত আর্থিক লাভ হতে দেখা যায়। শুধু অগস্ট মাস নয়, আর্থিক উন্নতির ধারা কিন্তু 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত বজায় থাকছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। এবার একটু জানুন আপনার মানসিক শান্তির অবস্থান, আপনার সুখ ইত্যাদি সম্পর্কে। দেখুন, চতুর্থ পতি বা সুখ ভাবের যিনি অধিপতি তিনি হচ্ছেন গুরুশ্রেষ্ঠ শুক্র, এবং গুরুশ্রেষ্ঠ শুক্র বর্তমানে এক ঘর সামনে তার বন্ধু রাশিতে অবস্থান করছেন, যার ফলে সুখ, সৌভাগ্য এবং মানসিক শান্তির যে উন্নতি সেটা কিন্তু হতে দেখা যাচ্ছে। এবারে চতুর্থ পতি যখন পঞ্চম ঘরে অর্থাৎ ত্রিকোণ স্থানে রয়েছেন, তখন মানসিক শান্তির পথে কোনো বাধা থাকছে না, বরং সেই বাধা কিন্তু উন্মুক্ত হচ্ছে, বাধা কেটে যাচ্ছে। একটি গুরুত্বপূর্ণ দিন আসছে 20 আগস্ট। এই দিন কিন্তু আপনার চতুর্থ পতি ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন, আর যখনই তিনি ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন তখনই কিন্তু আপনার জমি জায়গা সম্পত্তি বা ঋণ সংক্রান্ত যে কোনো কাজের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী সময় তৈরি হতে দেখা যায়।
এবারে যদি শিক্ষা নিয়ে একটু দেখা যায়, পঞ্চম ঘরটি হচ্ছে আপনার শিক্ষার ঘর এবং সেখানে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি বিরাজমান রয়েছেন। 13ই অগস্টের পর থেকে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করেছেন, ফলে জ্ঞান ও বুদ্ধির কিন্তু উন্নতি হচ্ছে। যারা ছাত্রছাত্রী আছেন তাদের পড়াশোনায় মন বসছে এবং প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, ভালো ফলের সম্ভাবনা কিন্তু থাকবে, কারণ 13ই অগস্টের পর থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতির সমর্থন পাওয়া যাচ্ছে। এবারে একটু চাকরি সম্বন্ধে বলি। এই মাসে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে। এই সময় সূর্য এবং বুধের সংযোগে যে বুধাদিত্য যোগ গঠিত হচ্ছে আপনার ষষ্ঠ ঘরের ওপর, ষষ্ঠ ঘরের অধিপতি যেহেতু চন্দ্রদেব এবং চন্দ্রদেব যেহেতু আপনার ভাগ্যের ঘরের ওপর অবস্থান করবেন, চাকরিতে কিন্তু ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। সেই সময় কিন্তু ভালো চাকরি, ভালো যোগাযোগ কিন্তু হতে পারে। সূর্য বা রবি আগামী 16ই অগস্ট পর্যন্ত ষষ্ঠ ঘরেই থাকবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে তবে সেটি 16ই অগস্ট পর্যন্ত আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা যে কোনো পেন্ডিং কাজ হতে পারে। সূর্য যখন ষষ্ঠ ঘরে থাকেন তখন কিন্তু শুধুমাত্র পদোন্নতির যোগ বললেই হবে না, পদোন্নতির সুযোগ তৈরি হয়। 16ই অগস্ট এই যোগ কিন্তু সবচেয়ে শক্তিশালী হবে। আপনি চেষ্টা করে দেখতে পারেন, হয়তো হলেও হতে পারে আপনি পদোন্নতি পেয়ে যেতে পারেন। আগামী 16ই অগস্টের সন্ধ্যার পর সূর্য সপ্তম ঘর অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করবেন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সূর্য নিজের রাশিতে প্রবেশ করা মানেই কিন্তু বিশেষ সুযোগ আসতে দেখা যায়। কেতু যদিও সপ্তম ঘরে রয়েছেন, তার কারণে সূর্যের সাথে একটি গ্রহণ নামক দোষ সৃষ্টি করেন, কিন্তু তারপরেও কিন্তু সূর্যের যে অবস্থান দীর্ঘ 1 বছর পর নিজের রাশিতে আসায় কিন্তু ব্যবসার উন্নতি, নতুন ক্লায়েন্ট এবং নতুন কাস্টমার পাওয়ার কিন্তু সুযোগ তৈরি হতে দেখা যায়, বিশেষ করে 16ই আগস্টের পর থেকে। তবে যেহেতু গ্রহণযোগ তৈরি হচ্ছে, সেটা নয়তো আপনার ব্যবসায় কোনো প্রভাব ফেলছে না, কিন্তু আপনার দাম্পত্য জীবনে একটু সচেতনতা কিন্তু বজায় রাখতে হচ্ছে। পারস্পরিক দোষারোপণ না করে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। ভালোবাসা দিয়ে এই গ্রহণযোগকে কাটিয়ে তুলতে হবে। সপ্তম ঘরকে শক্তিশালী করতে হবে। যে কোনো সময় কিন্তু প্রতিকার আপনি পাচ্ছেন। অবশ্যই সেই প্রতিকার পালন করুন। এবার একটু আপনার ভাগ্য সম্পর্কে জানি। গুরুশ্রেষ্ঠ শুক্র হচ্ছে আপনার জন্য ভাগ্যপতি এবং এই পুরো মাসে গুরুশ্রেষ্ঠ শুক্র 20 তারিখ পর্যন্ত বিশেষ করে পঞ্চম ঘরে থাকছেন এবং তারপরেই কিন্তু ষষ্ঠ ঘরে প্রবেশ করছেন এবং 20 অগস্টের পর থেকে কিন্তু ষষ্ঠ ঘরে চলে আসবেন, যার ফলে 20 তারিখ পর্যন্ত আপনার ভাগ্য আপনাকে সমর্থন করবে। তারপরে যখন ষষ্ঠ ঘরে শুক্রের প্রবেশ ঘটবে তখন থেকেই কিন্তু আপনাকে ভাগ্যের জন্য পরিশ্রম করা শুরু করতে হবে, যেটা আপনাকে প্রথমেই বললাম। এবার একটু কেরিয়ারের কথা বলি। আপনার কেরিয়ারের ঘর হচ্ছে 10ম ঘর, যেটি আপনার বৃশ্চিক রাশিতে পড়ে। এই ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গল এবং বর্তমানে মঙ্গল অবস্থান করছেন আপনার 8ম ঘরে। তাই কেরিয়ারের অধিপতি যদি 8ম ঘরে চলে যান তাহলে সেটা কি বোঝায় জানেন? যারা রিসার্চ ফিল্ডে কাজ করছেন, অর্থাৎ কোনো কিছু খুঁজছেন, গবেষণা করছেন, কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা করছেন, আবার যারা কোনো রহস্যময় কাজের সাথে যুক্ত, যেগুলি রহস্য সম্পর্কে আপনি খুঁজে বেড়াচ্ছেন, সেটা হতে পারে কোনো তন্ত্র, অথবা আপনি যদি মেডিকেল বা গোপন গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাহলে এই সময়টি কিন্তু আপনার জন্য একদম আদর্শ সময়। অন্যথায় 8ম ঘর মানেই কিন্তু বাধাকে বোঝায়, বিলম্বকে বোঝায়, কিন্তু 8ম ঘর একদিকে রূপান্তরের ঘর এবং আপনার 8ম ঘরটি পড়ছে কন্যা রাশিতে, তাহলে কিন্তু সেই দিক থেকে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। সুতরাং কেরিয়ারে যদি কোনো বড় পরিবর্তন আসার কথা থাকে তাহলে সেটা এই সময় হঠাৎ করেই সম্পন্ন হতে পারে। আপনি ভাবতেই পারেন যে কাজ এতদিন ধরে আপনার পড়েছিল, সেই কাজ হঠাৎ কি করে শেষ করে ফেললেন। আপনি পরিশ্রম করছিলেন ঠিকই, কিন্তু মঙ্গলের 8ম ঘরে গোচরের কারণে হঠাৎ করেই কাজ কখন করে ফেললেন আপনি বুঝতেই পারলেন না। এটি হচ্ছে 8ম ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য। হঠাৎ রূপান্তর ঘটে যায় আপনার জীবনে। তাছাড়াও মঙ্গলের দৃষ্টি থাকবে আপনার 11 ঘরের ওপর। মঙ্গল মানে আত্মবিশ্বাস, সাহস এবং উদ্যম। তাই এই মাসে কিন্তু আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কেরিয়ারে কোনো রকম বাধা আসলেও আপনি নিজের সাহস দিয়ে সেটা কিন্তু অতিক্রম করতে সক্ষম হবেন। 11 ঘর মানে হঠাৎ করে আসা ইনকাম, হঠাৎ করে আসা কোনো আর্থিক লাভ কিন্তু এই মাসে আপনি দেখতে পেতে পারেন। আবার 11 ঘরটি হচ্ছে আপনার যে সামাজিক বৃত্ত সেই সম্পর্কিত ঘর। তাই যারা সমাজ সেবামূলক কাজে যুক্ত তাদের জন্য কিন্তু এই মাসে বিশেষ লাভদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। এবারে বলি একটু উপায়। এবার যেহেতু 7ম ঘরে সূর্য এবং কেতুর একটি সংযোগ থাকবে এবং যার ফলে একটি গ্রহণযোগ তৈরি হবে 16 তারিখের পর থেকে, তাই ভগবান সূর্যের আরাধনা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। আপনাকে বলেছিলাম উপায় দেবো। একটা ছোট্ট তামার ঘটিতে একটু জল নিন, তাতে একটু মেটে সিঁদুর দিন এবং দূর্বা দিন এবং ভোরবেলায় যে ব্রহ্ম মুহূর্তের সময়, যে সময় সূর্য উদিত হচ্ছেন, সে সময় আপনি সূর্যের উদ্দেশ্যে সেই জলটি কোনো গাছের ওপর হোক, কোনো প্রবাহমান নদীতে হোক, কোনো পুকুরে হোক,
অথবা আপনার বাড়ির ছাদ থেকেই হোক, সেই জলটি আপনাকে উৎসর্গ করতে হবে সূর্যদেবের প্রতি এবং সূর্যদেবের কাছে আপনার ভালোর জন্য প্রার্থনা করতে হবে। এবারে লক্ষ্য করার বিষয় হচ্ছে সেই জল যেন আপনার পায়ে একদম না ঠেকে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আপনি এটিকে এইভাবেও করতে পারেন, এমন জায়গায় জলটি পড়ছে, সেটা হতে পারে কোনো ফুল গাছের টব, আবার সেটা হতে পারে তুলসী গাছ, অথবা যে কোনো গাছ আপনার কাছে থাক না কেন সেই গাছের গোড়াতেই কিন্তু জলটি আপনি দিয়ে দিতে পারেন। তাছাড়াও আপনার বাড়িতে যদি অশ্বত্থ গাছ থেকে থাকে, ছোট হোক বা বড়, তাহলে তো অতি উত্তম, সেখানেই আপনি জল দিতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মাতারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।